নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল পেহেলগাঁওতে যে অবস্থা হয়েছে, টুরিস্টদের যেভাবে সন্ত্রাসবাদীরা খুন করেছে, তারা হিন্দু না মুসলমান ধর্ম জিজ্ঞাসা করেছে, মুসলমানদের এক পাশে করেছে, হিন্দু যারা আছে তাদেরকে বলে যে প্যান্ট খোলো, খতনা আছে কিনা দেখব। প্যান্ট খুলতে রাজি হয়নি, তাদেরকে মাথায় গুলি করেছে। সমাজ মাধ্যমে এই নিয়ে প্রচুর ছবি বেরিয়েছে। আমি একটা ছবি আপনাদের দিচ্ছি। সদ্য বিবাহিতা, 15 দিন আগে বিয়ে হয়েছিল, হানিমুন করতে গেছিল, তার হাজব্যান্ডকে এইভাবে গুলি করে মারা হয়েছে। মেয়েটি স্তব্ধ হয়ে বসে আছে। এইরকম অনেক ছবি সমাজ মাধ্যমে ঘুরে বেড়ানোর পর দেশের মানুষ টকবক করে ফুটছে। একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। গতকাল নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবে। এই খবর পাওয়ার পর তিনি তড়িঘড়ি ডিনার না করেই ওখান থেকে ফ্লাইটে চড়ে আজকে ভোরবেলা দিল্লি পৌঁছিয়ে এয়ারপোর্টেই সঙ্গে সঙ্গে তিনি বৈঠক করেন বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, র এবং আইবি চিফের সঙ্গে। ওই গতকাল রাতেই অমিত শাহকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে আপনি সোজা চলে যান, ওখানে গিয়ে আপনি নিজে দেখাশুনো করুন। দেখা যাচ্ছে অমিত শাহ যারা মারা গিয়েছেন কফিন বন্দি লাশগুলোর ওপরেতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। দেশের মানুষ এতে আরো ক্ষেপে গেছে যে কেবল কি আমরা শ্রদ্ধাই জানাবো? হিন্দু মারা যাবে, এদেশে হোক বিদেশে হোক হিন্দু মারা যাবে, আমরা কি কেবল শ্রদ্ধা আর শোক জ্ঞাপন করে আমরা আমাদের কাজ সেরে দেব? প্রত্যেকটি দল, দেশের বিরোধী প্রত্যেকটি দল একেবারে খড়গহস্ত হয়ে রয়েছে মোদী সরকারের উপরে। বিদেশে যত নেতা আছে প্রত্যেকেই শোক জ্ঞাপন করেছেন। সাহায্যের জন্য তারা বলেছেন যত রকম সাহায্যের দরকার হয় এই সন্ত্রাসবাদের লড়াইয়ের বিরুদ্ধে আমরা সমস্ত করতে প্রস্তুত। ট্রাম্প এগিয়ে এসছেন, ইসরায়েল এগিয়ে এসছে, নেতানিয়াহু, রাশিয়ার পুতিন, এমনকি জেলেনস্কি পর্যন্ত ইউক্রেনের, তিনিও শোক বার্তা পাঠিয়েছেন। ইউরোপিয়ান কান্ট্রি তো আছেই, ব্রিটেন ফ্রিটেনও এর সঙ্গে রয়েছে। এখন প্রধানমন্ত্রীর ওপরে একটা বিরাট চাপ, দেশের মানুষের চাপ, সরকারের ওপরে বিরোধীদের চাপ। এই যে ধীরে চলো নীতি, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধীরে চলো নীতি, আমার ভাষায় আমি বলি হামাগুড়ি দিয়ে চলা নীতি। এই হামাগুড়ি দিয়ে চলা নীতির বিরুদ্ধে দেশ পুরো এক কাট্টা হয়ে গেছে। যে এভাবেই কি আমরা আমাদের নাগরিকদের আমরা বলি চড়াবো? আমি একটা সময় একটা ভিডিও পোস্ট করেছি, সেখানে রাজ্য আর কেন্দ্রের সমস্ত নেতা, আমাদের যত সমাজ মাধ্যম, কাগজ, চ্যানেল, কেউ কেন্দ্র সরকারের পা চাটছে, কেউ রাজ্য সরকারের পা চাটছে। সত্য কথা বলার জন্য একটা চ্যানেলও নেই, কারণ সবাই টাকা খেয়ে বসে আছে। দলও মানে একদম সব কটা, কেউ কৃপা নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, অথবা
কেউ কাইন্সে নিচ্ছে, কেউ কয়েন্সে নিচ্ছে, যা বলতে পারে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে, পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে যেটা হলো, বাংলাদেশের ওপরে কিন্তু চাপটা আরো বেড়ে গেল। করলো পাকিস্তান, চাপটা বেড়ে গেল বাংলাদেশের উপরে। ভারত তো পাকিস্তানকে মারবেই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মারবে। একই সঙ্গে বাংলাদেশকেও মারবে। দুটো ফ্রন্টে একই সঙ্গে লড়াইটা হবে। পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটা প্রস্তাব পাঠিয়েছিলেন যে সৈন্য সাহায্য দরকার হলে আমরা সৈন্য সাহায্য দেব, আপনারা দুটি ফ্রন্টেই লড়ুন। ভারত বলেছে যে আমাদের কারোর সাহায্য দরকার নেই, আমরা দুটো ফ্রন্টে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি, দরকার হলে আপনি সমুদ্রপথটা একটু দেখে নেবেন। চীনের এখন যা অবস্থা, চীন এখন ভারতের দিকে ঝুঁকে রয়েছে, সুতরাং চীন এর মধ্যে আসবে না, আপনার গ্যারান্টি দিচ্ছি, আসবে না। কিন্তু যেটা বাংলাদেশের ওপরে দেরিতে হতো, এই জল বন্ধ, খাবার বন্ধ, মুখ বন্ধ, আকাশপথ বন্ধ, এইগুলো এখন সব পেছনে চলে গেল। এখন হচ্ছে ডিরেক্টলি অ্যাটাক করো। আর সেটা কবে হবে? এই যে আমি বলি না যে যত দাপাদাপি হচ্ছে ওই সীমান্ত এরিয়ায়, দাপাদাপি না করে কিছু করে দেখান। কিন্তু আমি তো বারবার বলি যে সময় চলে যাচ্ছে, মালদা মুর্শিদাবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কি অবস্থায় রয়েছি। আজ আমার বলতে দ্বিধা নেই যে আমরা হিন্দুরা ভারতবর্ষে সুরক্ষিত নেই। আমরা আর একটা ইসরায়েল হয়ে গিয়েছি। আমাদের চারপাশে সমস্ত দেশগুলো হয়ে গেছে শত্রু, এবং তারা হিন্দুত্ব বিরোধী। এই হিন্দুত্ব বিরোধী যারা আছে তাদের সমুচিত শিক্ষা দিতে গেলে আমাদের কড়া হাতে দমন নীতি পালন করতে হবে। সেটা আমাদের প্রত্যেক দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারে কিন্তু একমত। সেটা আপনি যে কোনো রাজনৈতিক দলকে বলুন। কংগ্রেস তো পুরো একেবারে খাপ্পা হয়ে রয়েছে। কংগ্রেসের আমলেও কিন্তু হয়েছে, এখন খাপ্পা হলে হবে না। বোম্বে অ্যাটাক থেকে আরম্ভ করে আপনার পার্লামেন্ট অ্যাটাক পর্যন্ত সবকিছু হয়েছে। কংগ্রেস শুধু 10 ইয়ার দিয়ে ছেড়ে দিয়েছে। আজকে রাহুল গান্ধী আজকে বিরোধী মঞ্চে বসে আছে বলে আজকে রাহুল গান্ধী বড় বড় কথা বলছেন। কংগ্রেস আমলে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কিন্তু ভারতবর্ষের, সব থেকে বেশি। চীন প্রায় 32,000 কিলোমিটার নিয়ে চলে গিয়েছে জওহরলাল নেহরুর আমলে। তখন থেকে আমরা অত্যাচার সইছি। এখন রাহুল গান্ধী তার দাদাজিকে ইয়াদ করে না, এখন তিনি মোদিজিকে ইয়াদ করেন এবং মোদিজিকে বলেন আপনার আমলে এই সমস্ত হয়েছে। নিজের দাদাকে গিয়ে জিজ্ঞাসা কর, প্রার্থনা করে জিজ্ঞেস কর যে আপনি কি করে গেছিলেন। তো যাই হোক, এই বাংলাদেশের ব্যাপারে আমি বলি যে এখন এই নদীপথ বন্ধ হলো কি, আপনার খাবার দাবার বন্ধ হলো কি, আকাশপথ বন্ধ হলো, এগুলো সব পেছনে চলে গিয়েছে। গতকালকে আমি যেটা বলেছি তিস্তা আর ব্রহ্মপুত্র বন্ধ করে দেবে জল, এগুলো এখন সব পেছনে চলে গিয়েছে। এখন ডাইরেক্ট অ্যাকশন মোডে দুটো ফ্রন্টে ইন্ডিয়াকে লড়তে হবে। একটা হচ্ছে পাকিস্তান ফ্রন্ট আর একটা হচ্ছে বাংলাদেশ ফ্রন্ট। এবার কে গুলি খাবে কে গুলি খাবে না ভারতবর্ষ দেখবে না। অন্তত ভারতবর্ষের জনগণ চাইছে এই জিনিসটার একটা ফয়সালা হোক, সুষ্ঠু ফয়সালা হোক। যে কটা হিন্দু বেঁচে আছে, যে কটা ভালো মুসলমান বেঁচে আছে, সে কটা অন্তত বাঁচুক। কি আছে ভারতবর্ষের এই যে আকাশ থেকে আরম্ভ করে ত্রিশূল অব্দি, ব্রহ্মোস, এই সমস্ত মিসাইল রেখে আমাদের লাভটা কি হচ্ছে? আমরা ঘরের মধ্যে আমরা কি ওগুলো কি বাজি ফাটাবো? আমরা শয়ে শয়ে মিসাইল তৈরি করছি বিভিন্ন রেঞ্জে, কোনোটা 8,000 কিলোমিটার, কোনো 10,000 কিলোমিটার, কোনো 100 থেকে
10,000 কিলোমিটার অব্দি মিসাইল বানিয়ে রেখে দিচ্ছি, অথচ আমার দেশের মানুষ মরছে। এ কোনো যুক্তি আছে? যদি মোদী সাহেব এই ব্যাপারে যদি ডিলে করেন, আমি আপনাদের বলে রেখে দিলাম, আগামী নির্বাচনে মুখ না বদলালে, যদি যোগীকে না এনে প্রধানমন্ত্রীর দায়িত্বে মানে মুখ যদি না করে, তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আমি একদম আজকে লিখে দিচ্ছি, আরো 1 বছর বাদে নির্বাচন, তো আমি আজকে লিখে দিই 29 সালে নির্বাচন, 1 বছর বাদে আপনার বিধানসভা নির্বাচন, 2029 হ্যাঁ 2029, 2024 গেছে, 2029 নির্বাচন। এই 2029 নির্বাচনে কিন্তু মোদী ক্ষমতায় আসতে পারবেন না, নিশ্চিত মোদী ক্ষমতায় আসতে পারবেন না। যদি মুখ না চেঞ্জ করে, তাহলে পরে বিজেপি এই ক্ষমতা থেকে সরে যাবে, কারণ একই বিজেপির নিচে মাটি এখন ধসতে শুরু করেছে। কারণ মোদীর 3টে টার্ম হয়ে গিয়েছে, 4র্থ টার্মে মোদীর জনপ্রিয়তা কিন্তু যেরাম ছিল, আস্তে আস্তে গ্রাফ কিন্তু নিচে নামছে। তার এই হামাগুড়ি দিয়ে চলা নীতি, তিনি বিশ্বগুরু হতে চাইছেন, তো যদি চেয়ার না থাকে কেউ পাত্তা দেবে না, কেউ দাম দেবে না, সব বিশ্বগুরু ওই সমস্ত ওই ঘরের মধ্যে ঢুকে উনি বসে থাকবেন। এখানে দরকার ছিল আমাদের যোগী মহারাজ, যদি আজ থাকতেন তাহলে না বাংলাদেশ ইস্যু হতো, না পাকিস্তান ইস্যু হতো, পাকিস্তানের অর্ধেক দখল হয়ে যেত, মেরে মেরে পাকিস্তান পাট পাট করে দিত। ওগুলো সাজিয়ে রাখার জন্য নয়, ওগুলো ফায়ার করার জন্য। আর যে দুটো দেশ আমাদের পেছনে লেগেছে, সেই দুটো দেশের অর্থনৈতিক জোর কতটা, সামরিক জোর কতটা, সেটা আমাদের মাপা আছে। তবে আমরা কেন হাতে হাত দিয়ে হামাগুড়ি নীতি দিয়ে চলবো, এই নিয়ে কিন্তু এখন আমাদের ভারতবর্ষ কিন্তু উত্তাল হয়ে রয়েছে। বিশেষ করে যেভাবে নিরাপরাধ এই পর্যটকদের মারা হয়েছে, এর আগে তীর্থযাত্রী মারা হলো, তখনও কিছু হলো না। আমরা কফিনে শুধু মালা দিয়ে আমরা শোক জ্ঞাপন করছি এবং তার ফ্যামিলিকে একটা শোক বার্তা দিয়ে দিচ্ছি, কিছু টাকা দিয়ে দিচ্ছি, ব্যাস তোমরা চুপ করে যাও। এটা ভারতবর্ষ চালানো নয়। একটা মানুষ মারা গেল, তার ফ্যামিলিকে আপনি 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে দিলেন, খেল খতম। আমার জীবনের দাম এইটুকু, 50 লাখ টাকা কি 1 কোটি টাকা? আমার জীবনের মূল্য নির্ধারণ করবে নরেন্দ্র মোদী, তাহলে নরেন্দ্র মোদীর জীবনের মূল্য তো আমরা হিসেব করব। এই যে আমি আজকে বলছি, দেখবেন কত নরেন্দ্র মোদীর কত ভক্ত, তারা আমার এখানে এসে তারা নানান রকম মন্তব্য করে যাবেন। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে 24-25 জন বলা হচ্ছে, আসলে ফিগারটা অনেক বেশি, অনেক বেশি। কারণ প্রথমে তাদেরকে আলাদা বাছা হয়েছে, প্রত্যেককে গুলি করা হয়েছে, তারপর ব্রাশ ফায়ারিং করা হয়েছে। ব্রাশ ফায়ারিং করে তারা নিশ্চিন্তে বেরিয়ে গিয়েছে। যেখানে এত লোক পর্যটক যাচ্ছে, সেখানে একটা সৈন্যবাহিনী ছিল না, একটা সৈনিক ছিল না, এতটাই কনফিডেন্স। কাশ্মীর শান্ত হয়ে গিয়েছে, আপনারা আসুন, পৃথিবীর লোককে দেখাতে হবে যে আমরা 370 ধারা তুলে দিয়ে আমরা কত বড় শক্তিশালী, আমরা কি ভালো কাজ করেছি, পৃথিবীকে দেখাতে গিয়ে তার মূল্য দিতে হচ্ছে কাকে? তার মূল্য দিতে হচ্ছে আমাদের নিরীহ জনগণকে। বাংলাদেশেও দেখুন সেই একই অবস্থা। আমরা ঠেকতে 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 দেয়ালে পিঠ খেয়ে গেছে আমাদের। আমরা শুধু দেখছি যে হিন্দু হত্যা হচ্ছে, নিরাপরাধ আওয়ামী লীগের মানুষগুলোকে মারছে, সামান্য দল করে বলে মারছে, ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে, রক কেটে দিচ্ছে। আমরা বিবৃতি দিচ্ছি, আমরা ডসিয়ার দিচ্ছি, ইউনূস যা করার তাই করে যাচ্ছে। আজ সময় এসেছে, আজ অনেক ক্ষোভ,
দুঃখ নিয়ে আমি এই ভিডিও করছি। আজ সময় এসেছে বাংলাদেশ এবং পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার। এই সমুচিত জবাব দেওয়ার জন্য মোদির ওপরে যে চাপ তৈরি হয়েছে, এই চাপ যদি বজায় থাকে তাহলে মোদিকে অন্তত কয়েকদিনের মধ্যে মোদিকে কিছু করে দেখাতে হবে, আর নইলে নরেন্দ্র মোদির গদি গেল। তাকে রিজাইন করে বেরিয়ে যেতে হবে, এই ইস্যুতে তাকে রিজাইন করে বেরিয়ে যেতে হবে। দেখা যাক, আপনারাও ভবিষ্যতে দেখবেন কি হয় না হয়। আজ ভিডিও আর লেন্দি করব না, আমার মন খুব খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।